মানিক হক একজন জমিদার। তার আগে তার বাবা জমিদার ছিলেন। হজ করতে গিয়ে জমিদারের বাবা সেখানেই মৃত্যুবরণ করেন। তখন জমিদার মানিক হকের বয়স 20 কি 22। পরিবারের আর কেউ না থাকায় এই জমিদারি দেখাশোনার দায়িত্ব পান প্রতিবেশী এক মুরব্বী। তার নাম নসির খাঁ। নসির খাঁ পেশায় একজন ঘোড়া সওয়ার ছিলেন। সে ঘোড়া দিয়ে এক জায়গার পণ্য অন্য জায়গায় অর্থের বিনিময়ে নিয়ে যেতেন। এদিকে অল্প বয়সের জমিদার, তার তেমন কোনো বুদ্ধি জ্ঞান তখনও হয়নি। আর হলেও নসির খাঁ তাকে যা বলে সে সেভাবেই চলে, কারণ নসির খাঁকে সে অত্যন্ত বিশ্বাস করে। জমিদারির অর্থ লোভে নসির খাঁ লোভী হয়ে উঠল। বিভিন্ন ভুলভাল বুদ্ধি দিয়ে নানানভাবে জমিদারির ক্ষতি সাধন করতে লাগলো। বিভিন্ন খাত থেকে অর্থ লুটপাট করা শুরু করলো। এভাবেই বছর কয়েক কেটে যায়। জমিদার মানিক হক আস্তে আস্তে জমিদারি বুঝতে শুরু করে। তখনকার দিনে জমিদারি যাদের থাকতো তাদেরকে বিভিন্ন পদবিতে ভূষিত করে থাকতেন জনগণ। দুঃখী মানুষের প্রিয়ভাজন হওয়ায় সবাই এক নামে এই জমিদারকে হক সাহেব বলে ডাকত। তিনি ছিলেন উদার এবং বড় মনের একজন মানুষ। এই সরলতার সুযোগ নিয়ে এলাকার একটি কুচক্রী মহল অত্যন্ত কৌশলের আশ্রয় নিয়ে বিভিন্নভাবে হক সাহেবকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। আর তার জন্য নসির খাঁ খুব বেশি দায়ী। নসির খাঁ এই কুচক্রী মহলকে সাহায্য করত। একদিন কুচক্রী মহল দিন দরিদ্র এক ব্যক্তিকে নিয়ে জমিদার বাড়িতে এলো। হক সাহেবের কাছে আবেদন করলো, এই দরিদ্র লোকটির একটি মেয়ে আছে, তার হাতে কোনো টাকা পয়সা নেই। এক জায়গায় বিয়ের কথা চলছে। বরযাত্রী এলে আপনার বাড়িতে যদি এই বরযাত্রীদের খাওয়ার ব্যবস্থা করেন, তাহলে এই দরিদ্র লোকটি মরলেও তার মনে কোনো দুঃখ থাকবে না। তার মেয়ের বিয়ের বরযাত্রীগণ যেন আপনার বাড়ির পাক খায়, এটাই তার চাওয়া। যাক, আর কি করা, ঠিক আছে। প্রতিবেশীর জন্য একটু একটু করতে পারলে আমিও শান্তি পাবো। আপনারা যান, আমি কালকে বিষয়টি বুঝে শুনে জানিয়ে দেব। তারপর কুচক্রী চলে গেল। অভিভাবক সমতুল্য নসির খাঁর কাছ থেকে হক সাহেব এ বিষয়টি বিস্তারিত খুলে বললেন। নসির খাঁ একটু মুচকি বাঁকা হাসি দিয়ে সম্মতি দিল এবং মনে মনে বলল, এই তো সুযোগ, এই সুযোগে আমি যা ইচ্ছা টাকা পয়সা সরাতে পারবো, জমিদার টেরও পাবে না। তারপর একই কুচক্রী মহল মাঝে মাঝে টাকা, ধান, চাল, হাওলাত নিতে শুরু করলো। এরকম ধার নিয়ে অনেকেই ফেরত দিত না। এমনকি হক সাহেবের বাংলা ঘরে বসতো তাস খেলা, সময় কাটানোর একটি বিশাল অংশ। এমনকি এখানেই তামাক খেত। এভাবে দীর্ঘদিন চলতে লাগলো। জমিদার বাড়িতে ডাকাতি করানো হলো 2 বার। এইসব দেখে নসির খাঁ খুব খুশি হতে লাগলো এবং সে বলতো, একবার না, দুবার করে ডাকাতি করালাম, ফসল চুরি করালাম। এবার জমিদার ফকির না হয়ে কোথায় যাবে? কিন্তু আমার এ কথা জমিদার খুনাক্ষরেও জানতে পারবে না। একেই বলে আগারও খায়, গোড়ারও কাটে। জমিদারের এভাবে গরিব হবার পেছনে
অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে একটি কারণ ছিল নসির খাঁ। জমিদার অনেক সময় আয় বুঝে ব্যয় করার ব্যবস্থা নিতেন না। যখন যা দরকার হতো তার চেয়ে অনেক বেশি খরচ করে ফেলতেন। আয় বুঝে ব্যয় করার যেই ব্যবস্থা সেটা হক সাহেব করেননি। সততা, মানুষের প্রতি ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা এবং আত্মীয় স্বজনকে ভালোবাসা ইত্যাদি বিষয়ে সবার খেয়াল রেখে কাজ করা উচিত। এভাবে দিন, মাস, বছর যেতে যেতে একদিন জমিদার দেখতে পেল তার কাছে অবশিষ্ট সম্পত্তি বলতে আর কিছুই নেই। ভুলটা আসলে আমারই। আমি আয় বুঝে ব্যয় করিনি। আমি ভুল মানুষকে নির্বাচন করেছি সবকিছু দেখাশোনার জন্য। যদি আমি সব ঠিকঠাকভাবে নজরদারি করতাম তাহলেই হয়তো এই ভুলটা হতো না। জমিদার মানিক হক যখন যুবক ছিলেন তখন তিনি ভেবেছিলেন তার জমিদারি কোনো দিনই যাবে না, অথচ যখন তার মৃত্যু হয় তখন জমিদারি সম্পদ বলতে তার কিছুই ছিল না। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরো শিক্ষণীয় এবং সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।